আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি মাথা নষ্ট করা অ্যাকশন মুভি। মুভিটির নাম দ্য গ্রে ম্যান। জেন্ট্রি দেখতে সহজ সরল একটা ছেলে, নিজের বাবাকে হত্যার দায়ে বহু বছর থেকে জেল খাটতেছে। আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা সিআইএ জেন্ট্রিকে জেল থেকে এই শর্তে বের করে যে এখন থেকে জেন্ট্রি এই প্রতিষ্ঠানের হয়ে দেশের ভয়ঙ্কর সব সন্ত্রাসীদেরকে খুন করে বেড়াবে। আর এর জন্য জেন্ট্রিকে জেল থেকে বের করে কয়েক বছর আন্ডারগ্রাউন্ডে আর্মি লেভেলে ট্রেনিং দিয়ে ভয়ঙ্কর এক কিলার বানানো হয়। সব নর্মালভাবেই যাচ্ছিল, বাট হঠাৎ একদিন জেন্ট্রি জানতে পারে সে এতদিন থেকে যাদেরকে সন্ত্রাসী মনে করে নির্দয়ভাবে মেরে আসছিল তারা আসলে সন্ত্রাসী নয়, বরং তারা অসহায় সাধারণ লোক। আর আসল সন্ত্রাসী তো সেই সিআইএ প্রতিষ্ঠান যার আন্ডারে সে কাজ করে। ব্যাস এরপর যে তাণ্ডব শুরু হয় তা দেখার মতো। পুরো শহরের সকল সন্ত্রাসী একদিকে আর জেন্ট্রি একাই একদিকে। আসল ওয়ান ম্যান আর্মি কাকে বলে সেটা এই মুভিতে দেখবেন। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভি শুরু করার আগে কিছু ব্যাপার ক্লিয়ার না করলে মুভি দেখে মজা পাবেন না। তা হলো পুরো মুভির গল্পটি আমেরিকার সিআইএ নামের একটা প্রতিষ্ঠানকে ঘিরে। তাই এই সিআইএ কি সেই ব্যাপারে বলে নিই। সিআইএ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্ট এজেন্সি। একটা দেশের সিআইএ টিমের কাজ হলো অন্য শত্রু দেশের সরকার, রাজনীতি, সামরিক শক্তি এবং সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে নিজ দেশের সরকারকে দেওয়া এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সন্ত্রাসী নেটওয়ার্কগুলো খুঁজে বের করা এবং তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া। সিআইএ এর আন্ডারে যারা জব করে তাদেরকে ইন্টেলিজেন্স অফিসার বলে। আর ইন্টেলিজেন্স অফিসাররা যেসব কাজ অফিসিয়ালি করতে পারে না সেসব কাজ তারা আনঅফিসিয়ালি টাকার বিনিময়ে গোপনে যেসব লোকদের থেকে করে নেয় তাদেরকে সিআইএ এজেন্ট বা হিটম্যান বলে। তো পড়াশোনা অনেক হলো, এবার চলুন মুভি শুরু করি। কাহিনী শুরু হয় 2003 সালে আমেরিকার একটা জেলখানায় ইন্টারভিউ রুমে। এই কয়েদির নাম কোর্ট জেন্ট্রি। সে একটা খুনের দায়ে বহু বছর থেকে জেল খাটতেছে এবং তাকে আরো 10 বছর জেল খাটতে হবে। তো একজন অফিসার জেন্ট্রির ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু জেন্ট্রি কথা বলতে আগ্রহ দেখাচ্ছে না। অফিসারটি তখন জেন্ট্রিকে চুইনগ্রাম অফার করে। আসলে জেন্ট্রি যে চুইনগ্রাম খুব ভালোবাসে এইসব তথ্য অফিসারটি নিয়ে এসেছে। তো জেন্ট্রি চুইনগ্রামের মোড়ক খুললে দেখে মোড়কের ভিতরে লেখা আমি সিআইএ অফিসার ডোনাল্ড ফিটরয়। এটা দেখে জেন্ট্রি বলে যদি মনে করেন আপনার একটা চুইনগ্রাম পেয়ে আমি কারো গোপন তথ্য ফাঁস করে দিব তাহলে আপনি ভুল ভাবছেন। তখন ফিটরয় বলে ডাইরেক্ট পয়েন্টে আসি, আদালতের রায় মোতাবেক তোমাকে আরো 10 বছর জেল খাটতে হবে, কিন্তু আমি তোমাকে একটা কাজ অফার করছি। তুমি যদি রাজি হও তো আমি তোমার সাজা মাফ করে দেব। তুমি আজকেই জেল থেকে বের হতে পারবে। বলো করবে? তোমাকে আমাদের সিআইএ এজেন্ট হয়ে কাজ করতে হবে। তোমাকে আমরা সন্ত্রাসীদেরকে মারার ট্রেনিং দেব। আর তুমি তো খুন খারাপি খুব ভালোই পারো, সো খুব মজা পাবে। আমরা তোমাকে আমাদের গোপন প্রোগ্রাম সিয়েরার সদস্য বানাবো। তুমি আমাদের হয়ে আনঅফিসিয়ালি কাজ করবে। জেন্ট্রি বলে কতদিন কাজ করতে হবে? ফিটরয় বলে ধরে নাও তোমার প্রয়োজন আমাদের আজীবনই থাকবে। জেন্ট্রি রাজি হয় এবং তার নতুন নাম দেওয়া হয় সিয়েরা 6। সে হয়ে গেল সিআইএ এর এমন এক গ্রে ম্যান বা ছায়া মানুষ যাকে বিশ্ব চেনে না, কিন্তু সে নীরবে সিআইএ এর হয়ে ভয়ঙ্কর সব মিশন করতে চলেছে। সিন চলে আসে 18 বছর পর ব্যাংককে। এই 18 বছরে জেন্ট্রি সিআইএ এর আন্ডারে সন্ত্রাসীদেরকে হত্যা করার সকল প্রকার ট্রেনিং শেষ করেছে এবং সে এখন হয়ে উঠেছে পুরো দস্তর ভয়ঙ্কর এক কিলার। জেন্ট্রির নতুন বস ডেনি কারমাইকেল তাকে এখানে পাঠিয়েছে হাই প্রোফাইল এক সন্ত্রাসীকে হত্যা করার জন্য। এই কাজে জেন্ট্রিকে সহযোগিতা করার জন্য সাথে আছে জেন্ট্রির মতোই আরেক এজেন্ট ডেনি মিরান্ড। তো ডেনি ব্যতিক্রমধর্মী একটা পিস্তল জেন্ট্রিকে দিয়ে অন্য সাইড কাভার করতে চলে গেলে জেন্ট্রির মিশন শুরু করে। আপনাদেরকে বলে রাখি সিআইএ থেকে যেহেতু জেন্ট্রির নতুন নাম দিয়েছে সিয়েরা 6, তাই সামনে এখন পুরো মুভিতে জেন্ট্রিকে সিয়েরা 6 বা খালি 6 বলে ডাকা হবে। তো 6 যে লোকটিকে মারতে চলেছে সেই লোক উপরের ফ্লোরে যে পার্টি হচ্ছে সেই পার্টিতে আসবে। আর উপরের ফ্লোরের মেঝেটা গ্লাসের, তাই 6 নিচের ফ্লোরে এসেছে কারণ লোকটি পার্টিতে অ্যাটেন্ড করলে 6 নিচের ফ্লোর থেকে লোকটিকে শুট করতে পারবে। আর ওদিকে সিআইএ এর টেকনিক্যাল অপারেশন সেন্টার থেকে সিআইএ টিম ফোন করে 6 এর সাথে ব্লুটুথে কানেক্ট থেকে সবকিছু কমান্ড দিচ্ছে। তো 6 এর বস কারমাইকেল 6 কে বলতেছে 6 আমাদের টার্গেটেড লোকটি দেশের এমন সব মূল্যবান তথ্য অন্য দেশের কাছে বিক্রি করতেছে যা আমাদের দেশের সিকিউরিটির জন্য ক্ষতিকর, তাই তোমাকে ওকে খতম করতেই হবে। তুমি রেডি তো? 6 হ্যাঁ বললে সিন চলে আসে বিল্ডিং এর বাহিরে। আমরা দেখি সেই টার্গেটেড লোকটি চলে এসেছে। তো লোকটি ভিতরে আসতে থাকলে সিআইএ টিম ফোন কলে 6 কে সবকিছুর আপডেট দিতে থাকে আর 6 সেই অনুযায়ী রেডি হতে থাকে। वो अकेला नहीं। डाइनिंग कार के साथ सिक्योरिटी है, उन पर नजर रखना।
তো 6 লোকটির দিকে বন্দুক নিশানা সেট করে বসকে বলে নিশানা রেডি। বস বলে শুট করো। 6 তখন শুট করবে, এমন সময় একটা পিচ্চি বাচ্চা লোকটির কাছে আসে। এটা দেখে 6 পিচ্চিটির চলে যাওয়ার জন্য ওয়েট করলে বস বলে কি হলো, শুট করছো না কেন? 6 বলে একটা বাচ্চা টার্গেটের কাছে দাঁড়িয়ে আছে, বাচ্চাটি চলে যাক, নয়তো গুলিতে মারা যাবে। বস বলে বাচ্চাকে নিয়ে না ভেবে গুলি করো। কিন্তু 6 বাচ্চাটির সরে যাওয়ার জন্য দেরি করতে থাকলে বস রেগে যায় ও তাড়াতাড়ি গুলি চালানোর জন্য প্রেসার দেয়। 6 তখন বাচ্চাটিকে গুলি লাগাবে না এমন পজিশন খুঁজতে থাকলে একটা সময় গুলি করার টাইমটাই চলে যেতে থাকে। বস রেগে গেলে 6 বাহানা দিয়ে বলে বন্দুক জ্যাম হয়ে গেছে। এটা শুনে বস তো রেগে মেগে আগুন। তখন আমরা দেখি 6 উপরের পার্টি ফ্লোরে এসে বিদ্যুতের লাইন অফ করে দিয়ে পার্টির ভিতরের দিকে যাচ্ছে। এদিকে বিদ্যুতের লাইন অফ হতেই লোকটির সন্দেহ হয় ও লোকটি পার্টি থেকে তাড়াহুড়ো করে চলে যেতে থাকে। তখন তো 6 লোকটির মুখোমুখি হলে লোকটি বলে আমি জানি তুমি কে, তুমি সিয়েরা 6। এটা শুনে 6 তো অবাক। লোকটি বলে আর আমি কে জানো, আমি সিয়েরা 4। ওরা তোমাকে নিজের লোককেই মারতে পাঠিয়েছে। 6 তো এটা বিশ্বাসই করছে না। তখন লোকটির সাথে 6 এর আবার মারপিট শুরু হয়। তো লোকটি আসলে সিয়েরা এজেন্ট কিনা এটা কনফার্ম হওয়ার জন্য 6 লোকটিকে আহত করে এবার জিজ্ঞেস করে তোমাকে সিয়েরাতে কে জয়েন করিয়েছিল? লোকটি বলে ফিটরয়, যে তোমাকে জয়েন করিয়েছে। 6 বলে ট্রেনিং কোথায় নিয়েছো? লোকটি বলে ব্ল্যাক সাইড ডালাভিতে, যেখানে তুমি ট্রেনিং নিয়েছো। এবার 6 এর বিশ্বাস হতে শুরু করে। লোকটি বলে আমাদের বস কারমাইকেল পাক্কা হারামি, আজ ওর কারণেই দেখো নিজের টিমের লোকের হাতেই আমার জীবন যাচ্ছে, নেক্সট ডে তোমার সাথেও এমনটা হবে। এই বলে লোকটি তার গলায় থাকা একটা লকেট খুলে 6 এর দিকে এগিয়ে ধরে বলে এটা নাও, এটাতে ওই হারামির বিরুদ্ধে সকল প্রমাণ আছে, এগুলো দিয়ে হারামির আসল রূপ বিশ্বকে দেখাও। 6 এসবে পাত্তা না দিলে লোকটি মৃত্যুসজ্জায় বলে প্লিজ এটা নাও। 6 বিরক্ত হয়ে সেটা নিলে লোকটি বলে ওকে ছাড় দিও না যেন। এই বলে লোকটি মারা যায়। 6 কৌতূহলী হয়ে লকেটটি খুলতে ধরতেই সেখানে সহকারী ড্যানি চলে আসলে 6 লকেটটা লুকিয়ে রাখে। তো ড্যানি এসে লোকটির মৃত্যু নিশ্চিত করে বসকে জানায়। 6 ড্যানিকে বলে এ বলছিল এও নাকি সিয়েরা টিমের ছিল। ড্যানি বলে হয়তো ও মিথ্যা বলছিল। 6 বলে ও আমাকে চেনে এবং আমাদের টিমের সবকিছুই জানে, আর একজন টিম মেম্বার ছাড়া এসব জানা কিছুতেই সম্ভব না। এই বলে 6 চলে গেলে ড্যানি কথাটা শুনে অবাক হয়। তো সিআইএ এর টিম এসে লোকটির পুরো শরীর সার্চ করে দেখে তারা যে জিনিসটার জন্য লোকটিকে মারলো সেই জিনিসটাই নেই। এটা শুনে কারমাইকেল রীতিমতো রেগে যায় ও সিআইএ এর সিনিয়র অফিসার সুজানকে বলে এই সিয়েরা গ্রুপটাই শেষ করে দাও। এটা শুনে সুজান তো অবাক হয়। তো কারমাইকেল 6কে ফোন করে বলে আচ্ছা তুমি ওই লোকের কাছে এমন কি কিছু পেয়েছো যা গুরুত্বপূর্ণ? 6 কোনো জবাব না দিয়ে চুপচাপ লোকটির দেওয়া সেই লকেটটা খুললে দেখে সেটার ভিতর একটা পেন ড্রাইভ। 6 বুঝে যায় লোকটি তাহলে যা বলছিল সব সত্য। 6 কারমাইকেলকে বলে না আমি তেমন কিছু পাইনি। এই বলে দুম করে কলটা কেটে দেয় ও পাশের একটা সাইবার ক্যাফেতে এসে পেন ড্রাইভটা কম্পিউটারে লাগিয়ে দেখে সত্যি সত্যি সেটাতে কিছু ভিডিও, ফটো এবং অনেক তথ্য আছে, বাট সবগুলো ফাইল পাসওয়ার্ড প্রোটেক্টেড। ড্যানি ফোন করে বলে কি হলো, তুমি কোথায়? আমাদেরকে তো ফিরতে হবে। 6 বলে তুমি যাও, আমি পরে আসবো। এই বলে কলটা কেটে দেয় ও সেই পেন ড্রাইভটা একটা খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে কোথায় জানি পাঠানোর জন্য পোস্ট বক্সে ফেলে। এরপর তার ফোনটাও সাইবার ক্যাফেতে একটা ছেলেকে গিফট করে। এরপর সিন চলে আসে আজারবাইজান দেশের রাজধানী বাকুতে। এটি এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত সাগরের তীরবর্তী একটি শহর। এখানে আমরা 6 এর সেই পুরনো বস ফিটরয়কে দেখতে পাই, যে লোকটি 18 বছর আগে 6কে জেল থেকে বের করেছিল এবং কয়েক বছর হতে সে রিটায়ার নিয়েছে। 6 ফিটরয়কে ফোন করে বলে কেমন আছো? ফিটরয় বলে এতদিন পর আমাকে মনে পড়লো। 6 বলে একটা প্রবলেমে ফেসে গেছি। কি প্রবলেম? আমার নতুন বস কারমাইকেল আছে না, মনে হচ্ছে ও সিআইএ এর আড়ালে কিছু একটা ঘাবলা করতেছে। এটা শুনে ফিটরয় বলে ঠিক আছে তুমি কোথায় আছো বলো, আমি তোমাকে উদ্ধারের জন্য লোক পাঠাচ্ছি, পরে কারমাইকেলের বিষয়টা দেখতেছি। 6 বলে কারমাইকেল একটা লোককে মারার জন্য আমাকে পাঠিয়েছিল। লোকটি মরার সময় আমাকে একটা জিনিস দিয়ে গেছে, যেটার পিছনে কারমাইকেল পাগলা কুকুরের মতো পড়ে আছে। ফিটরয় বলে জিনিসটি তোমার কাছে আছে? না, আমি সেটা একটা জায়গায় রেখেছি। গুড, তো এখন কোথায় আছো? ব্যাংককে। ঠিক আছে, চিয়াংমাইয়ের নিকটে একটা এয়ারফিল্ড আছে, সেখানে চলে যাও, আমার লোক তোমাকে উদ্ধার করে নিয়ে আসবে। সিনসিআইএ অফিসে আসে। সুজান এসে যেই না কারমাইকেলকে বলে 6 পালিয়েছে। কারমাইকেল রেগে মেগে বলে আমি এবার কনফার্ম পেন ড্রাইভটা 6 এর কাছেই আছে। সুজান বলে এখন তাহলে কি করবে? কারমাইকেল বলে এখন যা করার লয়েড হ্যানসেন করবে। এটা শুনে সুজান চমকে যায় ও বলে নো নো নো, এই লয়েড হ্যানসেন পুরো সাইকো,
ও যা করে এসব ইল্লিগাল। এখন প্রশ্ন হলো এই লয়েড হ্যানসেনটা আসলে কে? তো লয়েড হ্যানসেন একটা সময় সিআইএ টিমেই জব করত। ওর কাজ ছিল যে কাউকে জিজ্ঞাসাবাদ করে তার থেকে তথ্য বের করে নেওয়া। কিন্তু এই লয়েড হ্যানসেন এতটাই সাইকো যে কারো মুখ থেকে কথা বের করার জন্য তার উপর ইল্লিগাল ভাবে এতটা নির্মম ও অমানবিক টর্চার করতো যে সিআইএ এর পুরাতন বস ফিটরয় তাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। তবে লয়েড হ্যানসেন এখনো সেম কাজটাই করে, তবে নানা প্রাইভেট কোম্পানির হয়ে করে। তো কারমাইকেল হ্যানসেনকে ফোন করে বলে আর্জেন্টলি একজনকে খুঁজে বের করে খতম করতে হবে। নাম কি? সিয়েরা 6। ওয়াও, এর নাম তো অনেক শুনেছি। কারমাইকেল বলে ওর হাতে এমন পেন ড্রাইভ গেছে যা আমাদের সবার সিকিউরিটির জন্য ক্ষতিকর, তাই পেন ড্রাইভটা উদ্ধার করেও ওকে মেরে ফেলো। হ্যানসেন বলে 2টি শর্তে করব, আমাকে রোকটোক করা যাবে না, এই কাজটা যেভাবে মন চাই করব, আর আমি যত টাকা চাইবো ততই দিতে হবে। কারমাইকেল বলে ওকে, ডিল ডান। এই কাজে তোমাকে হেল্প করার জন্য সুজানকে পাঠাচ্ছি, কিন্তু 6কে খুঁজবে কি করে? হ্যানসেন বলে 6-এর সবচেয়ে কাছের লোক হলো ফিটরয়, ব্যাস কান টানলে মাথায় এমনি আসবে। এই বলে কথা শেষ করলে সুজান কারমাইকেলকে এসব করতে বাধা দিতে থাকে। তখন কারমাইকেল বলে আমি তোমার বস, সো আমি যা বলি সেটাই তোমাকে মানতে হবে। এটা শুনে সুজানের মেজাজ খারাপ হয়ে যায়, বাট কিছু করার নেই। সিন চলে আসে চিয়াংমাইয়ের জঙ্গলের মাঝে থাকে সেই এক্সট্রাকশন সাইটে, যেখানে ফিটরয় 6কে আসতে বলল। প্ল্যান হলো 6 এখানকার বিমানে করে এশিয়া ছেড়ে পালাবে। তো 6 এখানে এসে তার পরিচয় দিলে জন নামের একজন 6কে রিসিভ করে নেয়। ওদিকে এজেন্ট ড্যানি একটা কাজে সিঙ্গাপুর যাওয়ার জন্য ফ্লাইট ধরছিল। হঠাৎ কারমাইকেল ফোন করে বলে তোমার পিছনে একটা প্লেন দাঁড়িয়ে আছে, ওটাতে উঠে পড়ো। ড্যানি বলে আমার তো সিঙ্গাপুর যাওয়ার কথা। কারমাইকেল বলে এখন তুমি বার্নিল যাচ্ছ। ওদিকে হ্যানসেন 6কে ধরতে ফিটরয়ের কাছে চলে এসেছে। সে ফিটরয়কে জিজ্ঞেস করে 6 কোথায়, ওর খবর আমি কি করে জানবো? হ্যানসেন বলে আমি জানতাম তুমি এভাবে মুখ খুলবে না, তাই তোমার সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়েছি, তোমার আদরের ভাতিজিকে কিডন্যাপ করেছি। এই বলে হ্যানসেন মোবাইলে ফটো দেখায়, আর আমরা দেখি ফিটরয়ের ভাতিজি ফ্লোরাকে এরা কিডন্যাপ করে নিয়ে একটা বাসায় বন্দি করে রেখেছে। তো যাকে ধরার জন্য এত আয়োজন, সেই 6 এখন কি করছে? সিন চলে আসে 6-এর কাছে। আমরা দেখি এক্সট্রাকশন টিমের সেই বিমানটি ফ্লাই করেছে এবং 6 সেই বিমানের মাঝে একটা সাইডে ঘুমিয়ে আছে। এমন সময় ফিটরয় এক্সট্রাকশন টিমের জনকে ফোন করে বলে তুমি যাকে বিমানে করে নিয়ে যাচ্ছ ওকে মেরে ফেলে এবং ওর লাশ সহ ওর কাছে থাকা সবকিছু রেখে দাও। তবে হ্যাঁ, মৃত্যুর সময় ও যেন কষ্ট না পায়, কারণ ও আমার প্রিয় লোক। জন বলে ঠিক আছে। সিন ফিটরয়ের কাছে আসলে বুঝতে পারি হ্যানসেন ফিটরয়কেও কিডন্যাপ করেছে এবং ফিটরয় আসলে তার ভাতিজিকে বাঁচানোর জন্য এমনটা করছে। তো জন এসে তার টিমের বাকি সবাইকে জানায় যে আমরা যাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি তাকে মেরে ফেলার নির্দেশ এসেছে, তবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে মেরে ফেলতে হবে। এই বলে এরা সবাই 6কে মেরে ফেলার জন্য এগোতে থাকে। তো 6 এভাবে প্যারাশুট দিয়ে একটা দেশে ল্যান্ড করার পর ফিটরয়কে ফোন করে। সে তো আর জানে না যে ফিটরয়ের কাছে হ্যানসেন আছে আর ফিটরয়ই তাকে মারার অর্ডার দিয়েছে। তো ফিটরয় 6কে বলে তুমি এখন কোথায়? 6 বলে ইমোশনালি অনেক বাজে অবস্থায়, আর এক্সট্রাকশন টিম তাদেরও সেম অবস্থা। ফিটরয় বলে ওরা তোমাকে ধরার জন্য আমাকে ফাঁসিয়েছে, ওদের কাছে আমার ভাতিজি আছে। এটা শুনতেই হ্যানসেন ফোনটা নিয়ে বলে হাই 6, আমি হ্যানসেন, এই মিশনের লিডার। কোন মিশন? তোমার থেকে পেন ড্রাইভ উদ্ধারের মিশন। তো তুমি আমার কাছে আসো, চুপচাপ পেন ড্রাইভটা দিয়ে দাও, নয়তো তোমার মাথা কাটা পড়বে। 6 বলে ক্ষমতা থাকে তো নিজে পেন ড্রাইভটা উদ্ধার করে নাও। এই বলে কলটা কেটে দিলে হ্যানসেন রেগে মেগে ফিটরয়ের ফোনটা রাস্তায় ফেলে দেয়। তখন ফিটরয় বলে আমি তোমার ভালোর জন্য একটা পরামর্শ দেই, যার নিজের উপর নিজের আত্মবিশ্বাস জোরালো থাকে সে বড় বড় যুদ্ধ একাই জয় করে ফেলে। আর 6-এর নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস কোন লেভেলের তা তোমার বিন্দুমাত্র ধারণা নেই। এটা শুনে হ্যানসেন লাথি মেরে বলে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। ফিটরয় বলে তুমি ওর কাছে বাচ্চা। হ্যানসেন বলে এই বাচ্চা ছেলে এখন 6-এর কাটা মাথার উপর এমন পুরস্কার ঘোষণা করবে যে ওর সবচেয়ে কাছের মানুষও তার মাথা কেটে এনে আমাকে দেবে। আমি ওকে ধরার জন্য সব জায়গায় এত মানুষ নিযুক্ত করব যে ও 1 সেকেন্ডও শান্তিতে থাকতে পারবে না।
তখন আমাদেরকে দেখানো হয় হ্যানসেন 6কে ধরার জন্য যত লোক নিযুক্ত করেছে তার মাঝে এই ছেলেটিও আছে যে আবার ধার্মিক টাইপের। তবে এই ছেলেটি আসলে কে সেটা পরে গিয়ে জানতে পারবেন। সিন তুর্কির সেই পাহাড়ি অঞ্চলে আসে যেখানে 6 ল্যান্ড করেছিল। তো আমরা দেখি এই পাহাড়ি অঞ্চলের মাঝ দিয়ে চলা একটা ট্রেনে 6 উঠে পড়েছে। এখন প্রসঙ্গ 6কে ধরার জন্য হ্যানসেন ওদিকে ফিটরোয়ের ভাতিজিকে কিডন্যাপ করে রেখেছে। এটা জানার পরেও 6 কি তাহলে কিছুই করবে না? ফিটরোয়ের ভাতিজির প্রতি কি তার কোনো অনুভূতি নেই? এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য সিন 2 বছর অতীতে চলে যায়। সিন চলে আসে সিআইএ এর লন্ডন অফিসে। এই মহিলাটি লন্ডনের সিআইএ এর চিফ মার্গারেট কাহিল। ঘটনা হলো ফিটরয়ের যে ভাতিজিটি আছে তার বাবা মা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর থেকে ফিটরয় হংকংয়ে থেকে তার দেখাশোনা করে, কিন্তু কে যেন ফিটরয়ের হংকংয়ের ঠিকানাটা সন্ত্রাসীদের কাছে ফাঁস করে দিয়েছে। তাই ফিটরয়ের জন্য এরা সিকিউরিটির আবেদন করেছে, বাট সিআইএ এর সেন্টার চিফ কারমাইকেল আবেদন রিজেক্ট করে দিয়েছে। এদিকে ফিটরয়কে একটা মিশনে ব্রাজিল যেতে হবে, তাই মার্গারেট ফিটরয়ের ভাতিজির দেখাশোনার জন্য 6কে নিযুক্ত করছে। ফিটরয় বলে ফ্লোরার হৃদরোগ আছে, তাই গত মাসেই অপারেশন করে ফ্লোরার বুকে একটা পেসমেকার যন্ত্র লাগানো হয়েছে, তাই ওকে খুব সাবধানে কেয়ারফুলি রাখতে হবে। এইসব শুনে 6 বলে আমি মানুষের জান নেওয়া শিখেছি, মানুষকে পালতে শিখিনি। মার্গারেট বলে তোমাকে ওকে পালতে হবে না, জাস্ট কেউ যেন ওর জীবন নিতে না পারে সেই সিকিউরিটি দিতে হবে। ব্যাস সিন কাট হলে দেখি এক মহিলা 6কে ফিটরয়ের বাসার সবকিছু বুঝিয়ে দিচ্ছে। ফ্লোরা বলে ওঠে 6 নামটা আজব লাগছে না? 6 বলে হ্যাঁ আজব তো বটেই, তবে 007 নামটা অন্যজন নিয়ে রেখেছে, তাই 6টাই বাকি ছিল। ফ্লোরা রেগে মেগে বলে চুইনগাম চাবাচ্ছ? হ্যাঁ, তুমি জানো না আমাদের বাসায় চুইনগাম খাওয়া নিষেধ? আমি তো জানতাম না। ঠিক আছে, আগামীতে খাবো না। ফ্লোরা টুক করে 6-এর একটা ফটো তোলে। 6 ফটোটা দেখে বলে এটা আমি আমার কাছে রাখতে পারি? ঠিক আছে, রাখো। তো পরের দিন বিকেলে 6 তার জ্যাকেট নেওয়ার জন্য ছাদে আসলে দেখে ফ্লোরা সেটার উপরে বসে আছে। 6 তখন জ্যাকেটটা নিয়ে চলে যেতে ধরলে ফ্লোরা কাছে ডাকেও নানা টপিকে দুষ্টু মিষ্টি বকবক করতে থাকে। 6 বিরক্ত হয়ে জ্যাকেটটি নিয়ে কেটে পড়তেছে। ফ্লোরা বলে ওঠে ওয়াও, তোমার হাতের ট্যাটুটা তো অনেক সুন্দর, কোথা থেকে করেছো, কবে করেছো? মানে আবার সেই বকবকানি শুরু। 6 কোনো রকমই উত্তর দিয়ে চলে যাচ্ছে, আবার প্রশ্ন করে এই ট্যাটুর মানে কি? লেজাল। আবার নানা প্রশ্ন শুরু। 6 গম্ভীর টাইপের লোক, বাট এদিকে এই মেয়ে তো এত বকবক করে, বাপ রে বাপ। তো রাতে 6 লাইট দিয়ে বাহিরে নজর রাখতেছে কোনো সন্ত্রাসী হামলা করতে আসে কিনা, দেখে সবকিছু নর্মাল। 6 তখন রিল্যাক্স হয়ে লুকিয়ে একটা চুইংগাম টুক করে মুখে দেয় ও ল্যাপটপে সিসিটিভি ক্যামেরাগুলো দেখতে থাকে। এমন সময় ফ্লোরা এসে অসুস্থ স্বরে 6কে ডাক দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। अभी भी आगे मत आइए प्लीज। अब वो बिल्कुल ठीक है। डोनर से कहिए कि प्रोग्रामिंग में कोई गड़बड़ हो गई थी, पर हमने उसे তো ফ্লোরা সুস্থ হয়ে গেলে ডক্টর জানায় যে তেমন কিছু ছিল না। আসলে ফ্লোরার বুকে যে পেসমেকার বসানো আছে সেটার প্রোগ্রামিং এ একটু গড়বড় ছিল, যা এরা ঠিক করে দিয়েছে। আর হ্যাঁ, পেসমেকারে ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম আছে, তাই ফ্লোরা এখানে আসার আগেই এরা নোটিফিকেশন পেয়েছিল যে ফ্লোরার পেসমেকারে প্রবলেম হচ্ছে, তাই এরা এখান থেকেই সেটার সমাধান করে দিয়েছিল। সাথে ডক্টর এটাও জানায় যে এরা ফ্লোরার লাইভ লোকেশন এখান থেকে দেখতে পারে ও পেসমেকারে কোনো প্রবলেম হলে এখান থেকেই ঠিক করে দিতে পারে। তো যাই হোক, 6 ফ্লোরাকে বাসায় নিয়ে আসে। ফ্লোরা আইসক্রিম খাচ্ছে, এমন সময় 6 বলে তুমি ঠিক আছো? ফ্লোরা বলে আরে এসব তো আমার প্রতিদিনের রুটিন, তবে প্রবলেম হয় না, ফিটরয় আঙ্কেল সব সামলে নাই। এরপর ফ্লোরা আফসোসের স্বরে বলে আসলে ফিটরয় ছাড়া আমার আর কেউ নেই। 6 বলে ফিটরয় ছাড়া আমারও তো কেউ নেই। এটা শুনে ফ্লোরা বলে তাহলে তো আমরা একই পরিবারের হয়ে গেলাম। কথাটা 6কে ইমোশনাল করে দেয়। তো 6 সিসিটিভির উপর নজর রাখছিল, হঠাৎ কে যেন ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। 6 বুঝে যায় কিছু একটা ঝামেলা হতে চলেছে, তাই সে ফ্লোরাকে বলে তুমি এক্ষুনি ঘুমাতে যাও। ফ্লোরা তখন রুমে গিয়ে মিউজিক প্লেয়ারে একটা গান প্লে করে দিলে Get aboard the Silverbird, my friend, until you're mine. ফ্লোরা বলে তুমি ঠিক আছো? 6 তখন ফ্লোরার বলা সেম ডায়লগ মেরে বলে আরে এসব তো আমার প্রতিদিনের রুটিন, তুমি যাও ঘুমিয়ে পড়ো, গুড নাইট। এটা শুনে ফ্লোরা যেভাবে 6-এর উপর ভরসা করে চুপচাপ নির্ভয়ে ঘুমাতে চলে যায় তা দেখে 6 ইমোশনাল হয়ে পড়েও ফ্লোরার প্রতি 6-এর একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়ে যায়। সিন এখান থেকে বর্তমানে আসে। 6 ট্রেন থেকে নেমে সোজা একটা লোকের ঠিকানায় এসে দরজায় নক দেয়। লোকটি ভিতর থেকে বলে কি চাই? 6 বলে অনেক কাজ করতে চাই, কাপড় সেলাই, ধোলাই, আয়রন সব একদিনে করতে হবে, পারবে? লোকটি বলে এতগুলো কাজের জন্য অনেক টাকা লাগবে। এটা শুনে 6 পিপল দিয়ে অনেকগুলো ডলার দিয়ে দিলে লোকটি দরজাটা খুলে দেয়। ঘটনা হলো এই লোকটি আসলে ফেক পাসপোর্ট, ভিসা বানানো সহ হ্যাকিং রিলেটেড অনেক কাজ করে, আর সেলাই, ধোলাই, আয়রন এগুলো আসলে গোপন ভাষা ছিল। তো 6 ভিতরে এসে বলে আমার হাতে সময় নেই, আজকের মাঝে সবকিছু করে দিতে হবে। লোকটি বলে ঠিক আছে, সমস্যা নেই, এখানে বসো। 6 বলে আমাকে একটা পেসমেকারের সিরিয়াল নাম্বার বের করে দিতে হবে। লোকটি বলে কার নামে কেনা? ডোনাল্ড ফিটরয়। ঠিক আছে তুমি বসো, আমি দেখতেছি। আর হ্যাঁ, তোমার পাসপোর্টের জন্য ফটো তুলতে হবে, মুখ ধুয়ে ফ্রেশ হও। 6 তখন ওয়াশরুমে ঢোকে।
তো সিক্সের হাতে থাকা আগুনে পোড়া ক্ষতটা দেখতেই সিক্সের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সিক্সের বাবা ছিল পুরো সাইকো টাইপের। সে ইচ্ছে করে একটা লোহা গরম করে সিক্সের হাতে ঠেসে ধরে বলেছিল, এমন পরিস্থিতিতে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু তুমি যাতে এমন পরিস্থিতিতেও নিজেকে সামলাতে পারো সেটা শেখাচ্ছি। আর হ্যাঁ, কান্না বন্ধ করে ক্ষতটা ঢেকে ফেলো। আমি চাই না তোমার মা এটা দেখে ফেলুক। সিন বর্তমানে আসে ও সিক্স ফ্রেশ হয়ে ফটো তুলতে আসে। ততক্ষণে লোকটি পেসমেকারের সিরিয়াল নাম্বারটা বের করে ফেলেছে। তো সিক্স তার হাতে পেসমেকারের নাম্বারটা লিখে নেয়। লোকটি বলে, তো তুমি কোন দেশে যেতে চাও? সিক্স বলে, যে দেশ থেকে কাউকে ফিরিয়ে আনা কঠিন হবে। লোকটি বলে, ঠিক আছে, এবার ওখানে গিয়ে দাঁড়াও, ফটো তুলি। সিক্স তখন লাইটিং এর সামনে গিয়ে দাঁড়ালে লোকটি ফটো তুলতে শুরু করে। সব ঠিকঠাক ভাবেই যাচ্ছে, বাট এই গেল। আসলে হ্যানসেন সিক্সের খোঁজ বের করার জন্য যতগুলো লোককে লাগিয়ে দিয়েছে তার মাঝে এই লোকটিও ছিল, যা সিক্স জানতো না। তো লোকটি উপর থেকে সিক্সকে বলে, তোমাকে ধরিয়ে দিলে 5 কোটি টাকা পাবো। সিক্স রেগে মেগে উপরের দিকে গুলি চালায়, বাট গ্লাসটা বুলেট প্রুফ হয়, লোকটির কিছুই হয় না। বরং লোকটি হেসে দিয়ে উপর থেকে সিক্সের বন্দি অবস্থার একটা ফটো তুলে হ্যানসেনকে পাঠায়। হ্যানসেন এখন বিমানে আছে। একজন এসে হ্যানসেনকে বলে, বস, সিক্সের খোঁজ পাওয়া গেছে। হ্যানসেন বলে, ওর লোকেশনের সবচেয়ে নিকটে আমাদের কে আছে? লোকটি বলে, আমরাই আছি। এটা শুনে হ্যানসেন বিমানের পাইলটের কাছে এসে বলে, বিমানটা সামনের এয়ারপোর্টেই ল্যান্ড করো। এখানে ল্যান্ড করার পারমিশন তো আমাদের নেই, এতে তো আমার লাইসেন্স ক্যান্সেল হবে। ব্যাস, হ্যানসেন ধ্যাম করে পাইলটের পায়ে গুলি করে দেয়। তখন সেকেন্ড পাইলট ভয়ের ঠালে চুপচাপ রাজি হয়ে যায়। ওদিকে কারমাইকেলের সন্দেহ যে ড্যানি নিশ্চয়ই সিক্সের সাথে জড়িত আছে, তাই কারমাইকেল ড্যানিকে নানা জিজ্ঞাসাবাদ করছে। এমন সময় হ্যানসেনের লোকজন সিক্সের বন্দি অবস্থার ফটো এবং লোকেশনটা কারমাইকেলের মোবাইলে সেন্ড করে। কারমাইকেল সেটা দেখার সময় সাইড থেকে ড্যানিও সেটা দেখে ফেলে। সিন সিক্সের কাছে আসলে দেখি সে তার ব্যাগে থাকা একটা কাঁচি বের করে গর্তের মাঝে থাকা পানির পাইপটার দিকে দেখতেছে। ব্যাস, এরপর কোনো কথা নেই, সে মিশন শুরু করে দেয়। जैकपॉट मिल गया है। তো হ্যানসেন সিক্সের চোখে পেপার স্প্রে দিলে সিক্স এবার নিরুপায় হয়ে যায়। হ্যানসেন বলে, বল, পেন ড্রাইভটা কোথায়? সিক্স মজা করে বলে, এখানেই কোথাও আছে, খুঁজে পাচ্ছি না। তবে এটা দেখতো কি? তো সিক্স চলে যাচ্ছিল, পিছন থেকে হ্যানসেন বন্দুক ধরে বলে, পালানোর চেষ্টা করে লাভ নেই। ঠিক তখনই তো এটা আসলে ড্যানি ছিল। ড্যানি সিক্সকে বলে, এই লোকটিকে? সিক্স বলে, কারমাইকেলের ভাড়া করা গুন্ডা। কিন্তু ড্যানির এটা বিশ্বাস হচ্ছে না। আসলে ড্যানি এখনো ক্লিয়ার হতে পারছে না কারমাইকেল আর সিক্সের মাঝে কে ঠিক আর কে বেঠিক। আর এটা ক্লিয়ার হওয়ার জন্যই আসলে ড্যানি এখানে এসেছে। তো ড্যানি সিক্সকে বন্দি করে নিয়ে চুপচাপ গাড়ির ডিকিতে ঢুকতে বললে সিক্স যেই না বলে, ডিকি অনেক ছোট, আমার জায়গা হবে না। ব্যাস, তো হ্যানসেন ফিটরকে গ্রেফতার করে তার নিজের সাথে অফিসে নিয়ে আসে বন্দি করে রাখার জন্য। এটা দেখে সুজন অবাক হয়ে বলে, আমরা তোমাকে পুরনো সিআইএ অফিসার বা তার কোনো ফ্যামিলি মেম্বারকে কিডন্যাপ করার অনুমতি দেয়নি। আমাদের এজেন্সি জাস্ট তোমাকে একটা পেন ড্রাইভ উদ্ধার করতে দিয়েছে। হ্যানসেন সুজানের উপর ক্ষিপ্ত হয়ে যায় ও বলে, আমাকে কোনো জ্ঞান দিতে আসবে না, আমার কাজ আমাকে কিভাবে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। ওদিকে ফিটরয়কে রুমে বন্দি করা হলে ফিটরয় সেই রুমে ফ্লোরাকে দেখতে পায়। ফিটরয় কথা বলতেই ফ্লোরা দৌড়ে এসে ফিটরয়কে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে ড্যানি সিক্সকে গাড়ির পিছন সিটে হাত বেঁধে ফেলে রেখে কোথায় জানি নিয়ে যাচ্ছে। সিক্স বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ড্যানি বলে, তোমার জন্য ওরা আমাকে জব থেকে সাসপেন্ড করে দিয়েছে। ওরা ভাবতেছে আমি তোমার সাথে জড়িত আছি, তাই তুমি গিয়ে ওদেরকে সত্যটা বলবে। সিক্স বলে, আমি বললেই কি ওরা মেনে নিবে? ড্যানি বলে, বকবক বন্ধ করো, এটা আমার ক্যারিয়ারের প্রশ্ন। তুমি কি চুরি করেছো বলো। সিক্স বলে, আমি কিছু চুরি করিনি। ফোর আমাকে নিজেই পেন ড্রাইভটা দিয়েছে। ওটাতে কি আছে? পেন ড্রাইভ পাসওয়ার্ড প্রোটেক্টেড। ঠিক আছে, আমাকে দেখাও।
আমার কাছে নেই, আমি ওটা সিআইএ এর চিফ মার্গারেটের কাছে পোস্ট করেছি, যে এখন প্রাগে থাকে। এবার আমরা বুঝতে পারি ওই যে 6 পেন ড্রাইভটা কার কাছে জানি পোস্ট করেছিল না, সেটা তাহলে প্রাগে থাকা সিআইএ এর চিফ মার্গারেট ছিল। তো 6 ড্যানিকে বলে ওরা 4কে মেরে ফেলেছে, এখন আমাকে মারার জন্য লেগেছে, এরপর নিশ্চয়ই তোমার সিরিয়াল। এটা শুনে ড্যানি থমকে যায় ও কি যেন ভেবে গাড়ি ঘুরিয়ে নিয়ে রকেটের গতিতে টান দেয়। এদিকে হ্যানসেনের টিমের একজন সিসিটিভি ফুটেজে দেখে সেদিন মিশনের পর 6 কি যেন একটা পার্সেল প্রাগে পোস্ট করেছিল, কিন্তু এরা বুঝতে পারছে না পার্সেলটা প্রাগে কোথায় এবং কার কাছে পাঠিয়েছে। ব্যাস হ্যানসেন ফিটরয়ের রুমে আসে ও ফ্লোরাকে আঘাত করে রুম থেকে বের করে দেয়। এরপর ফিটরয়কে জিজ্ঞেস করে প্রাগে কে আছে। ফিটরয় মুখ না খুললে হ্যানসেন ফিটরয়ের উপর অমানবিক নির্যাতন চালায়, বাট এত কিছুর পরেও ফিটরয় কিছুতেই মুখ খুলছে না। এটা দেখে হ্যানসেন বলে ওকে, এবার তাহলে তোমার ভাতিজির পালা, এই ওর ভাতিজিকে ভিতরে নিয়ে আসো তো। তখনই সিন প্রাগে থাকা মার্গারেটের কাছে চলে আসে। কলিং বেল বেজে উঠতেই মার্গারেট হাতে একটা পিস্তল নিয়ে এগিয়ে আসে ও ক্যামেরায় ড্যানিকে দেখে জিজ্ঞেস করে হঠাৎ কি মনে করে এসেছো। ড্যানি বলে 6 এর সাথে এসেছি একটা বিষয়ে আলাপ করার জন্য। সিন কাট হলে দেখি মার্গারেটের সামনে 6 ও ড্যানি বসে আছে। 6 বলে আপনাকে যে একটা পার্সেল পাঠিয়েছিলাম সেটা দেখেছেন? হ্যাঁ অবশ্যই। এই বলে মার্গারেট সেই পেন ড্রাইভটা বের করে ল্যাপটপে ঢুকাই। 6 বলে পাসওয়ার্ড পেয়েছেন? হ্যাঁ, পাবো না কেন। এই বলে মার্গারেট সেই পেন ড্রাইভে থাকা ভিডিওগুলো প্লে করে বলে এটাতে কারমাইকেলের সকল অবৈধ কাজের প্রমাণ আছে, খুন করা, টর্চার করা, বোম ব্লাস্টিং, সেটাও আবার বিনা অনুমতিতে ইললিগাল ভাবে। আর এইগুলো ফোরের নজরে আসছিল বলেই সে 4কে মারার জন্য তোমাকে পাঠিয়েছিল, আর এখন সে তোমার পিছনে পড়েছে। আসলে সে আমাদের এজেন্সিকে নিজের ফায়দায় ইউজ করছে। এসব শুনে ড্যানির সকল কনফিউশন দূর হয়ে যায়। সে বোঝা যায় কারমাইকেলই তাহলে আসল ক্রিমিনাল আর 6 পুরোপুরি নির্দোষ। তাই ড্যানি মার্গারেটকে বলে আচ্ছা এই ফাইলগুলো কপি করার কোনো উপায় আছে? মার্গারেট বলে সেটা সম্ভব না, এই পেন ড্রাইভটা কপি করতে গেলেই ফুললি এনক্রিপ্টেড হয়ে যাবে। ড্যানি বলে তাহলে এই পেন ড্রাইভটা নিউজ মিডিয়াকে দিয়ে দেই। 6 পেন ড্রাইভটা নিয়ে বলে আগে ফিটরয় এবং ফ্লোরাকে খুঁজে বের করতে হবে, তারপর। ফ্লোরা? এই ফ্লোরা আবার কে? 6 বলে এটা ফিটরয়ের ভাতিজি, তো তুমি অনেক হেল্প করেছো, এখন এই মিশনটা একান্ত আমার, তাই তুমি তোমার রাস্তা মাপো। এই বলে 6 বেরিয়ে পড়ার জন্য রেডি হচ্ছে। ওদিকে দেখি হ্যানসেন ফিটরয়ের থেকে প্রাগে থাকা মার্গারেটের ব্যাপারে শুনেছে এবং লোকেশন নিয়ে সেই লোকেশনে গুন্ডাদেরকে পাঠাচ্ছে, সাথে সবার গাড়িতে থাকা ক্যামেরা লাইভে রেখে নিজে অফিস থেকে সবকিছু দেখতেছে। এদিকে মার্গারেট তার গাড়ির চাবিটা দেখিয়ে 6কে বলে তুমি আমার গাড়িটা নিয়ে যাও, আমার গাড়িটা পুরো বুলেট প্রুফ এবং সেটাতে সকল প্রকার হাতিয়ার রাখা আছে। গাড়িটা সিটি সেন্টারের একটা গ্যারেজে আছে যার ঠিকানা এটাতে লেখা আছে। তখনই সিন বাহিরে আসলে দেখি হ্যানসেনের গুন্ডারা মার্গারেটের বাড়ির সামনে এসে পৌঁছেছে এবং অস্ত্র হাতে গাড়ি থেকে বের হচ্ছে। এরপর কোনো কথা নেই গুলি শুরু করে। তো মার্গারেট ফ্লোরের নিচে থাকা একটা গোপন জায়গায় 6কে লুকাতে বলে কৌশলে উপরের ঢাকনাটা লাগিয়ে দেয়, যাতে যা হওয়ার সব মার্গারেটের উপর দিয়ে হয়ে যায়। 6 চিল্লাতে থাকে প্লিজ এমনটা করবেন না, ওরা আপনাকে মেরে ফেলবে, কিন্তু মার্গারেট কথা শোনে না। তো মার্গারেট চিল্লিয়ে হ্যানসেনের লোকদেরকে বলতে থাকে আমি এখানে আছি, এখানে আসো। হ্যানসেনের লোকেরা তখন সেই রুমে এসে জিজ্ঞেস করে 6 কোথায়। মার্গারেট বলে 6? কোন 6? ওদিকে এরা কেউ বুঝতে পারছে না মার্গারেটের মতলব কি। अरे यार তো মার্গারেট নিজেকে সহ পুরো রুমটাই উড়িয়ে দিলে সুজান মনিটরে এটা দেখে অবাক হয়ে হ্যানসেনকে বলে তুমি মার্গারেট ম্যামকে এভাবে হত্যা করলে? ওদিকে যেই সময়ে বিল্ডিং এ ব্লাস্ট হলো ঠিক সেই সময়ে 6 বিল্ডিং থেকে এভাবে বের হলে প্রাগ পুলিশের সামনে পড়ে যায় ও প্রাগ পুলিশ ভাবে এই ছেলে ব্লাস্টটা করিয়েছে, তাই 6 এর দিকে বন্দুক তাক করে ঘিরে ফেলে। তখন তো একদিকে প্রাগ পুলিশ টিম 6 এর পিছনে লেগেছে, আরেকদিকে হ্যানসেনের গুন্ডারাও 6 এর পিছনে লেগেছে, কিন্তু প্রাগ পুলিশ গুন্ডাদের ব্যাপারে জানে না। তো প্রাগ পুলিশ 6কে গ্রেফতার করে ফেললে হ্যানসেন পড়ে যায় বেকায়দায়, কারণ পুলিশ 6কে নিয়ে গেলে তো হবে না, 6 এর কাছে থাকা পেনড্রাইভটা হ্যানসেনের দরকার। তাই হ্যানসেন তার টিমকে বলে পুলিশের হাত থেকে 6কে ছিনিয়ে নেওয়ার জন্য কি করবে জানি না, প্রয়োজনে পুরো শহর ধ্বংস করে দাও, তবু ওকে ছিনিয়ে আনো। बहुत ट्रैफिक आ मैंने तुमसे कहा ना मुंह बंद रखो।
তো হ্যানসেন ফাইনালি সিদ্ধান্ত নেয় সিক্সকে যখন উদ্ধার সম্ভব না তো মেরে ফেলবে। সিক্স হ্যান্ডকাপ অবস্থায় যেখানে আটকা পড়ে আছে, হ্যানসেনের গুন্ডারা সিক্সকে মেরে ফেলার জন্য গাড়ি নিয়ে সেদিকে তেড়ে আসলে সিক্স গুলি মেরে তার হ্যান্ডকাপটা খুলে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কোথায় পালালো এরা বুঝতে পারছে না। তখন এদের সন্দেহ সেদিক দিয়ে চলা একটা ট্রেনের দিকে যায়। শালা পুরো শহর একেবারে তছনছ। তো সিক্স এসে ড্যানির গাড়িতে উঠে পড়লে ড্যানি গাড়ি নিয়ে টান দেয়। এদিকে হ্যানসেন সবার সাথে যোগাযোগ করার ট্রাই করতেছে, কিন্তু দেখে কেউ রেসপন্স করছে না, মানে সবাই মারা গেছে। হ্যানসেনের এসব পাগলামো দেখে সুজান তো রীতিমতো খেপে যায়। এমন সময় একজন রেসপন্স করে, হ্যাঁ এটাই সেই ধার্মিক ভাড়াটি গুন্ডা, নাম অভিকসান। তো হ্যানসেন জিজ্ঞেস করে তুমি এখন কোথায়? অভিক বলে আমি টার্গেটের পিছনে আছি। হ্যানসেন বলে ঠিক আছে সামনে এগো, আমার ওই পেন ড্রাইভ চাই। ওদিকে সিক্স ড্যানিকে নিয়ে সেই হসপিটালের সামনে পৌঁছায় যেখান থেকে ফ্লোরার বুকে পেসমেকার লাগানো হয়েছিল। প্ল্যান হলো এদের কম্পিউটার থেকে যেহেতু যে কারো পেসমেকারের সিরিয়াল নাম্বার দিয়ে সেটার লাইভ লোকেশন দেখা যায়, তাই এরা এইভাবে ফ্লোরার লোকেশনটা বের করবে। কিন্তু এরা তো অফিসিয়ালি এভাবে লোকেশন দিবে না, তাই এরা বুদ্ধি খাটায়। इनका इलाज करवाना बहुत जरूरी है, वो भी अभी लगेगा इनकी हालत बहुत खराब हो रही है। তো এরা ফ্লোরার লোকেশন পেয়ে যায়। এরা দেখে ফ্লোরা ক্রোয়েশিয়ায়। ব্যাস এরা রওনা দিবে, এমন সময় এই মিলে সিক্স তার হাত থেকে চাকুটা বের করে বলে তুমি কে? অভিক বলে পেন ড্রাইভটা দিয়ে দাও। এবার সিক্স বুঝে যায় এ হ্যানসেনের লোক। ব্যাস এদিকে পুলিশ ফোর্স সিক্সকে খুঁজতে খুঁজতে হসপিটালের সামনে এসে পৌঁছেছে। তো অভিক ঝাঁপ দিয়ে নিচে নামতেই পুলিশ ঘিরে ফেলে। অভিক অসহায়ের অভিনয় করে বলে আপনারা যাকে খুঁজছেন সে উপরে আছে, ও আমাকে মারতে ধরেছিল, ওর কাছে অস্ত্র আছে। তো অভিক পেনড্রাইভ নিয়ে পালিয়ে যাচ্ছে দেখে ড্যানি সিক্সের থেকে বন্দুক চাইলে সিক্স বন্দুক দেয়। তো
সিক্স আসলে খালি বন্দুক ছুড়ে দিয়েছিল, বাট বন্দুকটা যে খালি সেটা বলেও নি, যার ফলে ড্যানি এত কষ্ট করেও কোনো লাভ হলো না, অভিক পালিয়ে গেল। ওদিকে সুজান কারমাইকেলকে ফোন করে বলে তোমাকে বলেছিলাম হ্যানসেনকে কাজটা দিও না, দেখো এই সাইকো পুরো শহর জ্বালিয়ে দিয়েছে। কারমাইকেল বলে তুমি ওকে সামলাতে পারোনি। সুজান বলে এ আমার কথা শোনেনি। ঠিক আছে, তো পেনড্রাইভ পাওয়া গেছে? হ্যাঁ, অভিক নামের একজন কালেক্ট করেছে, খুব শীঘ্রই হাতে আসবে। তো সিক্স কোথায়? ঘায়েল হয়েছে এবং কোথায় জানি পালিয়ে গেছে। এদিকে ড্যানি একটা জায়গায় এসে গাড়ি থামলে সিক্স বলে কি করতে চাচ্ছ? তখন ড্যানি তো সিক্সের পেটের সাইডে গুলি লেগেছে, তারপরেও সিক্স দিব্যি সার্ভাইভ করতেছে দেখে ড্যানি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে আচ্ছা তুমি ছোটবেলায় জেলে কেন গিয়েছিলে? সিক্স বলে কেন জিজ্ঞেস করছো? এটা শুনে কি সিদ্ধান্ত নিবে আমাকে হেল্প করবে কিনা? সেটাই ভেবে নাও। ঠিক আছে, শোনো তাহলে। আমার বাবা মনে করতো সে অনেক বড় বীর পালোয়ান, আর সে আমাকে এবং আমার ভাইকে ঠিক তার মতো বানাতে চাইতো। কিন্তু আফসোসের বিষয় হলো তার পদ্ধতিগুলো আজব ছিল। সে আমার ভাইকে এতটা টর্চার করতো যে আমি বুঝে গিয়েছিলাম হয়তো আমার বাবা জীবিত থাকবে, নয়তো আমার ভাই। তারপর আর কি, আমি বাবাকেই খতম করে দিলাম। আমার মনে হচ্ছিল আমি সওয়াবের কাজ করেছি, কিন্তু বাকি সবার মনে হলো আমার জেলে থাকা উচিত। ব্যাস, আমার জেল হলো। এরপর জেলে আমার সাথে ফিটরয়ের পরিচয় হলো ও ফিটরয় আমাকে জেল থেকে বের করে সিআইএতে জব দিল। এইসব শুনে ড্যানি পুরো বাকরুদ্ধ হয়ে আছে। সিক্স বলে কি ভাবছো, আমাকে হেল্প করবে নাকি করবে না? সিন চলে আসে ফিটরয়ের কাছে। ফিটরয় ও ফ্লোরা একটা রুমে বন্দি হয়ে আছে। বাহিরে হেলিকপ্টারের আওয়াজ শুনে ফ্লোরা বলে সিক্স আমাদেরকে বাঁচাতে আসবে তাই না? ফিটরয় বলে যদি সে এখানে আসে তো আমাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবেই। সিন অভিকের কাছে আসলে দেখি সে পেনড্রাইভটা নিয়ে হ্যানসেনের কাছে আসতেছে। তো অভিক হ্যানসেনের সামনে এসে দাঁড়ায় ও চুপচাপ পেনড্রাইভ বলা সেই লকেটটা দিয়ে দেয়। এবার ডিল মোতাবেক অভিককে 3 কোটি টাকা দেওয়ার পালা। ওদিকে দেখি হ্যানসেনের বিল্ডিং এর এরিয়াতে সিক্স ঢুকে পড়েছে, কিন্তু ঢুকতেই সিকিউরিটি টিমের হাতে ধরা খেয়ে যায়। তখন এদিকে হ্যানসেন পেনড্রাইভটা কম্পিউটারে লাগাই ও অ্যাটিটিউড দেখানোর জন্য সুজানকে বলে বলো সুজান, আমি তোমাদের আর কি কাজ করে দিতে পারি? সুজান রেগে মেগে বলে অসহায় লোকদেরকে অমানবিক টর্চার করে ছোট বাচ্চাকে বন্দি করে কাজ উদ্ধার করাকে তুমি কাজ বলছো? পাশে দাঁড়িয়ে থাকা অভিক এসব শুনে অবাক হয়, কারণ তার একটা আদর্শ আছে। হ্যাঁ, সে গুন্ডা, বাট সে অন্যায় কাজে গুন্ডামি করে না। অভিক ভেবেছিল সিক্স সন্ত্রাসী আর হ্যানসেনই ভালো লোক, কিন্তু এখন দেখছে উল্টো। তো যাই হোক, এরা পেনড্রাইভ অ্যাক্সেস করছিল, এমন সময় দুম করে কারেন্ট চলে যায়। তো পেনড্রাইভ অ্যাক্সেস করার আগেই সিক্স হামলা করেছে। এটা দেখে হ্যানসেন রেগে মেগে বন্দুক নিয়ে বের হয়েও অভিককে মিন করে সুজানকে বলে খবরদার এই কুত্তাকে 1 টাকাও দিবি না। তো সিক্স ফিটরয়কে বলে ঠিক আছে তো, হাঁটতে পারবে? ফিটরয় বলে হ্যাঁ পারবো। সিক্স বলে আঙ্গুল ঠিক আছে, ট্রিগার চাপতে পারবে? হ্যাঁ পারবো। ওকে তাহলে এটা নাও। এই বলে সিক্স একটা পিস্তল দেয়। এরপর ফ্লোরাকে বলে তুমি ঠিক আছো? হ্যাঁ, বাট তুমি আসতে এত দেরি করলে কেন? সরি মামুনি, ফ্লাইট লেট ছিল। এমন সময় বাহিরে শত্রুপক্ষ আসলে সিক্স ফ্লোরাকে নয়েজ ক্যান্সেলেশন প্লাগ দিয়ে বলে এটা কানে গুজে নাও। এরপর সিক্স ও ফিটরয় ফায়ারিং এর প্রস্তুতি নেয়। अल्फा टीम जल्दी रिपोर्ट करो। मुझे सिस्टम रिपोर्ट काम नहीं कर रहा। तुमने स्विमिंग ट्रंक पहना? তো ফিটরয় যে গুলিবিদ্ধ হয়েছে এটা সিক্স খেয়াল করেনি, তাই সিক্স ফিটরয়কে এখান থেকে ঝাঁপ দিতে বলে। কিন্তু যেই না দেখে ফিটরয়ের বুকে গুলি লেগেছে, সিক্স রেগে মেগে হ্যানসেনের টিমের দিকে এলোপাতাড়ি গুলি করে ওদেরকে কিছু সময়ের জন্য তাড়িয়ে দেয়। এরপর ফিটরয়ের প্রাথমিক চিকিৎসা করার চেষ্টা শুরু করলে ফিটরয় বলে এসব করে সময় নষ্ট করো না, আমার থেকে পিস্তলটা নিয়ে আমাকে একটা গ্রেনেড দিয়ে চলে যাও, আমি বাঁচবো না, তাই অযথা সময় নষ্ট করে ফ্লোরাও তোমার জীবন ঝুঁকিতে ফেলো না। এই বলে ফিটরয় একটা গ্রেনেড নিয়ে সিক্সকে বলে ফ্লোরাকে নিয়ে চলে যাও। তো হ্যানসেন সিক্সকে খুঁজতে খুঁজতে অবশেষে ফিটরয়কে খুঁজে পেলে যেই না ফিটরয়ের কাছে এসে দাঁড়ায়, ব্যাস
ওদিকে হ্যানসেনের অফিস মেঝেতে পেন ড্রাইভটা পড়ে আছে আর সবাই যে যার মতো ভেগেছে। অভিক পেন ড্রাইভটা নিয়ে নিজের কাছে রাখতেই সেখানে ড্যানি চলে আসে, বাট অভিক টেবিলের আড়ালে আছে তাই ড্যানি দেখতে পাচ্ছে না। তো ড্যানি যেই না টেবিলের নিকটে আসে, ব্যাস তো অভিক নিজেকে পুরোপুরি নিরাপদ করে নিতে পারলে ড্যানিকে আর না মেরে বরং ড্যানির দিকে পেন ড্রাইভটা এগিয়ে ধরে বলে, এটা নাও। আর হ্যাঁ সরি, আমি জানতাম না এরা খারাপ লোক। এই বলে অভিক পেন ড্রাইভের লকেটটা ছুড়ে দিয়ে চলে যায়। এদিকে 6 ফ্লোরাকে নিয়ে পালানোর জন্য একটা নৌকাতে উঠেছে। এমন সময় সেখানে একটা গাড়ির এন্ট্রি হয়। 6 ফ্লোরাকে বলে, তুমি এখানেই থাকো, আমি আসতেছি। এই বলে 6 এগিয়ে যায়। देखो देखो तुमने मेरे हाथ का क्या किया তো হ্যানসেন ফ্লোরাকে নিয়ে এটার ভিতরে ঢুকে পড়লে পিছন পিছন 6ও ঢুকে পড়ে। अगर अपनी जान प्यारी है तो चुपचाप मेरे साथ चलती रहो। তো 6 ফাইনালি হ্যানসেনের সামনে পৌঁছালে দেখে হ্যানসেন ফ্লোরার মাথায় পিস্তল ধরে আছে। হ্যানসেন বলে, পিস্তল ফেলে দাও, নয়তো এর মাথা উড়িয়ে দেবো। এই বলে হ্যানসেন একটা ফাঁকা গুলি করে। এটা দেখে 6 তার পিস্তল ফেলে দিলে হ্যানসেন ফ্লোরাকে ছেড়ে দিতেই ফ্লোরা দৌড়ে 6-এর কাছে আসে ও হাউমাউ করে কাঁদতে থাকে। 6 তখন দূর থেকে ফোন কলে যুক্ত থাকা ড্যানিকে বলে, তুমি ফ্লোরাকে নিয়ে যাও। এই বলে 6 ফ্লোরাকে যেতে বললে ফ্লোরা কিছুতেই 6কে এভাবে রেখে যেতে চায় না। সে বলে, প্লিজ তুমিও আমার সাথে চলো, এই লোক পুরো সাইকো, সে তোমাকে মেরে ফেলবে। এই বলে ফ্লোরা কাঁদতে থাকলে 6 শান্ত করে বলে, টেনশন করো না, এসব তো আমার প্রতিদিনের রুটিন। এটা শুনে ফ্লোরা এবার থেমে গেলে 6 চোখ মেরে বোঝায় যে চলে যাও, আমি হ্যান্ডেল করে নিব। ফ্লোরা তখন যেতে ধরে থেমে যায় ও ক্ষিপ্ত হয়ে বলে, এ যেন তোমার হাত থেকে রেহাই না পাই। এই বলে ফ্লোরা দৌড়ে চলে যায়। এবার হ্যানসেন পিস্তল ছাড়া হ্যান্ড টু হ্যান্ড ফাইট করার জন্য এগিয়ে আসতে থাকে। के बारे में क्या सोचना है? তো হ্যানসেন চাকুর ভয় দেখাচ্ছে। এটা দেখে 6 নিজে ইচ্ছে করেই চাকুটা হ্যানসেনকে ফিরিয়ে দেয় ও হ্যানসেন এটা ভেবে চাকুটা 6-এর পিঠে মারে যে 6 এটা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু 6 তো জানে ছোটবেলায় তার বাবা এর চেয়েও বড় বড় আঘাত সহ্য করার ট্রেনিং তাকে দিয়েছে, তাই সে বীরের মতো দাঁড়িয়ে থাকে। যা দেখে হ্যানসেন অবাক হয়েও আবার হামলা শুরু করে। তো এত চাকু মারার পরেও যখন 6-এর কিছুই হচ্ছে না তখন হ্যানসেন বিরক্ত হয়ে রেগে মেগে 6-কে পানিতে ঠেসে ধরে। তখন আমাদেরকে দেখানো হয় এই পানিতে চুবিয়ে টর্চার করাটাও 6-এর বাবা ছোটবেলায় 6-এর সাথে হর হামেশাই করতো। যদিও তখন 6 এসবের মর্ম বুঝতো না, বাট আজ এসবই তার শক্তি হয়ে দাঁড়িয়েছে। তো হঠাৎ একটা গুলির আওয়াজে হ্যানসেন নিস্তেজ হয়ে যায়। আমরা দেখি কেউ একজন হ্যানসেনকে গুলি করে দিয়েছে। হ্যানসেন সামনে তাকালে দেখে এটা সুজান। आप किधर? তো সুজান 6-এর পায়ে একটা গুলি করে বলে, টেনশন করো না, মারা যাবে না, শুধু চুপচাপ আমার কথা শোনো। এটা শুনে 6 শান্ত হয়ে বসে পড়লে সুজান বলে, হ্যাঁ আমি জানি কারমাইকেলই আসলে মূল ক্রিমিনাল, কিন্তু আমার আর কারমাইকেলের মাঝে একটা ভালোবাসার সম্পর্ক আছে, যার কারণে আমি কারমাইকেলকে হারাতে চাই না। সো এতদিন যা যা হলো সবগুলোর দায় হ্যানসেনের উপর চাপিয়ে দিব। জানি না কিভাবে পুরো ব্যাপারটা সাজাবো, বাট যেভাবেই হোক করব। আর এটা করতে গিয়ে আমার তোমাকে প্রয়োজন পড়বে। আমি তোমাকে যা করতে বলবো চুপচাপ করবে, যদি ফ্লোরাকে সহি সালামতে রাখতে চাও তো। খারাপ খবর এটা যে হয়তো তোমাকে জেলে যেতে হতে পারে, তবে ভালো খবর এটা যে আমি তোমাকে হয়তো মাঝে মাঝে মিশনে পাঠাবো। বলো প্ল্যানে রাজি? 6 হাত তুলে বলে, শুধু এটা বলো এই প্ল্যান মোতাবেক আমি জীবিত থাকবো তো? হ্যাঁ জীবিত থাকবে। তো ঠিক আছে, চলো, ডিল ডান।
সিন চলে আসে 2 সপ্তাহ পরে ওয়াশিংটন ডিসিতে। ওদিকে 6কে গোপন একটা জায়গায় হ্যান্ডকাপ অবস্থায় রাখা হয়েছে, আর এদিকে দেখি সিআইএ অফিসে মিটিং হচ্ছে। মিটিং এর আলোচনা শুনে আমরা বুঝতে পারি সুজান সত্যি সত্যি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে হ্যানসেনই সিআইএ এর তথ্য চুরি করে বাইরে পাচার করেছিল, আর এটা নিয়েই এত কিছু হয়ে গেছে। এখানে কারমাইকেলের কোনো পার্সোনাল সম্পৃক্ততা নেই, আর এসব যে মিথ্যা এটা ড্যানি তো জানে, তারপরেও সে মিটিং এ চুপচাপ ছিল। এটা দেখে কারমাইকেল বলে, তুমি অনেক বুঝদার মেয়ে, যা বলেছিলাম ঠিক সেটাই করেছ। এটা শুনে ড্যানি রেগে মেগে কাছে এসে বলে, যদি ফ্লোরার কিছু হয় তো ডিল খতম, এবং আমি নিজে তোমাকে মেরে ফেলবো। মানে কারমাইকেল ফ্লোরাকে কিডন্যাপ করে রেখেছে। তো কারমাইকেল ভাব নিয়ে বলে, প্লিজ আমার থেকে দূরে গিয়ে কথা বলো। এটা শুনে ড্যানি চুপচাপ চলে যায়। সিন চলে আসে ভার্জিনিয়াতে, যেখানে সুজান ফ্লোরাকে বন্দি করে রেখেছে। তো ফ্লোরা রুমে বসে থেকে 6কে মিস করে কাঁদতেছে। এমন সময় সিকিউরিটি এসে বলে, লাঞ্চ টাইম হয়েছে, খেতে আসো। সিন কারমাইকেলের কাছে আসলে দেখি সে 6 এর সাথে দেখা করতে এসেছে। তো সে বিল্ডিং এর ভিতরে ঢুকতে ঢুকতে সুজানকে বলে, 6কে কোথায় রেখেছো? সুজান বলে, হাই সিকিউরিটিওয়ালা সেকশনে রেখেছি, এটা নিয়ে টেনশন করো না। কারমাইকেল বলে, ওকে জীবিত রেখেছো কেন? মেরে ফেললে। সুজান বলে, ওকে নিয়ে অকারণে ভয় পাচ্ছ কেন? ফ্লোরা আমাদের কাছে আছে, সো ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো কারমাইকেল 6 রুমে যাওয়ার জন্য লিফটে উঠেছে। লিফটের মাঝে সিকিউরিটি টিমকে বলে, 6 এখন কি অবস্থা? সিকিউরিটি বলে, গত কয়েকদিন থেকে সে বেহুশ হয়ে আছে। বেহুশ হয়ে আছে মানে? সে কোনো কথা বলছে না, শুধু শুয়ে আছে, খায় না, ঘুমায় না, আমাদের দিকেও তাকায় না। বুঝতে পারছি না ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নাকি ও কোনো চাল চালতেছে। এর মাঝেই এরা 6 রুমের গেটে পৌঁছালে, কি রুমের গেট খোলা। को सील करो, 6 भाग गया है। रिपीट, 6 भाग गया है। मेरे साथ आओ। यस। তো ওদিকে ফ্লোরাকে খেতে দেওয়া হয়েছে, বাট সে বিরক্ত হয়ে কাকে যেন জিজ্ঞাসা করছে, আমি কবে বাসায় যেতে পারবো। লোকটি কোনো উত্তর না দিলে ফ্লোরা বিরক্ত হয়ে বলে, আমি তোমাকে যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। লোকটি কোনো উত্তর দেয় না। লোকটি কে সেটাও আমরা দেখতে পাই না। তো কিছুক্ষণ পর ফ্লোরার সিকিউরিটি ফ্লোরাকে রুমে নিয়ে এসে গেট লাগিয়ে দিলে ফ্লোরা খেয়াল করে জানালার এক পাশে ফাঁকা, এবং তার টেবিলের উপরে একটা মিউজিক অ্যালবাম রাখাও ও একটা চিরকুটে লেখা, এটা হাই ভলিউমে প্লে করো। ফ্লোরা বুঝে যায় 6 তাকে উদ্ধার করতে এসেছে এবং হাই ভলিউমে মিউজিক প্লে করতে বলতেছে, যাতে বাহিরের গোলাগুলির আওয়াজ ফ্লোরার কানে না আসে। ফ্লোরা 6 এমন ভালোবাসায় মিউজিক প্লে করে দিয়ে ইমোশনাল হয়ে কাঁদতে থাকে, আর ওদিকে বাহিরে গোলাগুলি শুরু হয়ে যায়। আমি কি এখানে চুইংগাম চাবাতে পারি? জানি না মুভিটি আপনাদের কেমন লেগেছে, তবে আমি নানা রকম মুভি এক্সপ্লেন করে আপনাদের পছন্দ অপছন্দগুলো বোঝার চেষ্টা করে যাচ্ছি। তাই আমার পরিশ্রমকে সম্মান করতে ভিডিওতে আগে লাইক দেন, তারপর কমেন্টে জানান মুভিটি আসলে আপনার কেমন লেগেছে, বা আমার মুভি এক্সপ্লেন করার স্টাইল আপনার কেমন লাগে। আর হ্যাঁ, আমি যেই স্টাইলে মুভি এক্সপ্লেন করি সেটা যে বেস্ট তা বলছি না, তবে এমন স্টাইলে অন্য আর কেউ এক্সপ্লেন করে না। তাই এমন স্টাইলের এক্সপ্লেন দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।